ওকে, সো আমরা এখানে আমাদের শুরু করে দেই। ফার্স্টে এক্সারসাইজ কোশ্চেন গুলি করব। ওকে, ফার্স্টে এক্সারসাইজ কোশ্চেন গুলি করার পর এরপরে তোমাদেরকে যে দুইটা ওয়ার্কশিট দিলাম ওই দুইটা ওয়ার্কশিট থেকে করব, ঠিক আছে? ওকে, সো ফার্স্টে এখানে মধ্যে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে? A potential divider circuit supplied an EMF of 8 volt has two resistors, R1 হলো 125 ohm, R2 হলো 135 ohm. What will be the output voltage across R2? তো তাহলে এটা তো আমাদের একদম সিম্পল একটা সিরিজ সার্কিটের ক্যালকুলেশন, যে এখানে দিস ইজ দ্য পাওয়ার সাপ্লাই, এখন এখানে দুইটা রেজিস্টর থাকবে R1 R2। ওকে, রেজিস্টর থাকবে R1 R2, R1 হলো কত? R1 হলো 125 ওহম, R2 হলো 135 ওহম। আর জিজ্ঞাসা করছে কি টোটাল ইএমএফ হলো 8 ভোল্ট, সো তাহলে R2 কতটুকু ভোল্টেজ পাবে এটা বের করতে বলছে। এখন আমাদের ফর্মুলা ছিল না, আমরা এখানে আমাদের ফর্মুলা দিয়ে ডাইরেক্টলি বের করতে পারি যে ভি আউটপুট, যে R2 এর অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ হবে, ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভি ইনপুট ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। সো এটা আমরা দুইটা ওয়েতেই করতে পারি, আলাদা করে কারেন্ট বের করে দেন করতে পারি, অর ডিরেক্টলি এরকম করে ফেলা যায় যে ডিরেক্টলি এরকম করা যায় যে V2 ইজ ইকুয়াল টু ভি ইনপুট ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাই না? তো এখানে টোটাল হলো 8। ওকে, টোটাল হলো 8, R2 হলো 135 আর এখানে 125 প্লাস 135। তো তাহলে পরে এটা ওভারঅল কত আসে ক্যালকুলেটর বসাইলে? 4.15 ভোল্ট। তো তার মানে R2 কত ভোল্টেজ পাবে? 4.15 ভোল্টেজ পাবে। সো তাহলে এটা গেল ফার্স্টে কোশ্চেন নাম্বার 1। এরপর কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে আ পটেনশিওমিটার অ্যাজ শোন ইন ফিগার এফ। ফিগার এফ কোনটা? ফিগার এফ হলো এই যে এটা, এই জকিওয়ালাটা, এই ওয়াইপার, যে আমরা এটাকে মুভ করা যে কোন একটা সার্টেন লেন্থে নিয়ে আসতে পারবো। is supplied with an EMF of 15 volt, তো তার মানে টোটাল ভোল্টেজ সাপ্লাই করতেছে হলো 15 and has a 40 সেন্টিমিটার লেন্থ অফ রেজিস্ট্যান্স ওয়্যার। তো তাহলে ওই রেজিস্ট্যান্স ওয়্যারের লেন্থ হলো 40 সেন্টিমিটার। বলতেছে what voltage output, what would be V out if the wiper was placed 10 centimeter from the top, টপের থেকে 10 সেন্টিমিটার। তো তাহলে এই ডায়াগ্রামটা আমরা একটু ক্লিন করে নেই, এই ডায়াগ্রামটা ক্লিন করলে আমাদের জন্য আরো বুঝতে ইজি হবে। ফিগার এফ এর এখানে মধ্যে কাহিনীটা কি, যে টোটাল ভোল্টেজ কত? ইএমএফ বলছে 15 ভোল্ট। এখন বলতেছে ওয়াইপারটাকে এমন পজিশনে রাখবে যে 10 সেন্টিমিটার। এটা আমি পাশে একটা ডায়াগ্রাম আঁকি। ওকে, পাশে এখানে একটা ডায়াগ্রাম আঁকি। দিস ইজ দা ভি সাপ্লাই, এটা হলো পুরা রেজিস্ট্যান্স ওয়্যারটা, আর এটা হলো 0 ভোল্ট। এখন এখানের মধ্যে 10 সেন্টিমিটার ফ্রম দা টপ, তো তার মানে এতটুকু হলো 10 সেন্টিমিটার। আর টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হলো 40, তো তার মানে নিচে কতটুকু লেন্থ? 30 সেন্টিমিটার। তো তাহলে এখন বলতেছে এই যে ওয়াইপারটা যে এখানে আছে, যে এখানের মধ্যে ওয়াইপারটা আছে, যে এই জায়গাটার মধ্যে ওয়াইপার আছে। তো এখন আমরা নিচে আমাদের R2 কত? নিচে আমাদের R2 আর উপরে হলো আমাদের R1। তো এখন R2 আর R1 রেজিস্ট্যান্স তো লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, তো তার মানে রেজিস্ট্যান্সের রেশিও নেওয়া আর লেন্থের রেশিও নেওয়া একই কথা। তো তাহলে আমরা আবার সেম কাজ, যে ভি আউট ইজ ইকুয়াল টু হোয়াট? ভি ইন ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা করতে পারি। তো তাহলে ভি ইনপুট হলো 15, টোটাল হলো 15 ভোল্ট, এন্ড R2 এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু জানি না, কিন্তু লেন্থের ভ্যালু জানি। লেন্থ কত? 30 সেন্টিমিটার। আর এখানে নিচে R1 প্লাস R2, R1 হলো 10, R2 হলো 30, R1 হলো 10, R2 হলো 30। তো এটা করলে পরে ওভারঅল কত আসে?
11.25. 11.25 ওকে। সো তাহলে এখানের জন্য ভোল্টেজ আসলো কত 11.25। সো এই জিনিসটা হবে আমাদের অ্যানসার। এখানে তো 1:3 রেশিওতে ভাগ হওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে। সো এটা কত 11.25। সো তাহলে এটা হবে আমাদের কি কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার। তো এখন এখানে আমরা অ্যানসার দুইটা ফার্স্টে মিলাই নেই, দেখি আমাদের যা যা করতেছে এগুলা কি মিলতেছে নাকি। ওকে, তো এখন ফার্স্টে আমরা এখানে থেকে মিলাই নেই, দেখি। এই যে এখন গিভেন ইনফরমেশন 2 সিগনিফিকেন্ট 3 সিগনিফিকেন্ট ফিগারে ছিল, তো ফাইনাল অ্যানসার 11.25 টাকে কত লিখছে দেখো 11.3। ওকে, তো তাহলে আমরা এটাকে কত লিখবো 11.3 লিখবো। ঠিক আছে ফেরদৌস? Yes, sir. ওকে, এরপরে দেখো নাম্বার 3 তে কি বলতেছে। নাম্বার 3 তে বলতেছে Distance বলো। to 30 না হলো কেন, মানে লেন্থ টোটাল হলো 40 সেন্টিমিটার বলছে না, দেখো টোটাল হলো 40। সো তাহলে উপরে বলে দিছে 10 সেন্টিমিটার গেছে, তো তাহলে নিচে আর কত বাকি থাকে? ঠিক আছে, ওইভাবে করে বের করছে মাইনাস করে, বুঝছো? ওকে, সো এখন এখানে কি বলতেছে, ড্র আ পটেনশিয়াল ডিভাইডার সার্কিট লাইক ইন ফিগার জি। ফিগার জি তে এই যে সেন্সর সার্কিটের মতো এরকম পটেনশিয়াল ডিভাইডার সার্কিট আঁকতে বলছে। ওকে, ফিগার জি এর মতো আঁকতে বলছে। কি করে আঁকতে বলছে দেখি। বলতেছে যে which will drive a fan motor in a kitchen faster as it becomes hotter। যে যত টেম্পারেচার বাড়বে, হ্যাঁ যত টেম্পারেচার বাড়বে তত যেন কি হয়, তত যেন ফ্যানটা আরো তাড়াতাড়ি ঘুরে। তাহলে যেন তাড়াতাড়ি এক্সস্ট ফ্যানের মতো এরকম যেন তাড়াতাড়ি ঘুরলে হিটটা যেন বিল্ড আপ হইতে না পারে, বাসার মধ্যে হিটটা বিল্ড আপ না হয়, হিটটা যেন বাইরে ট্রান্সফার করে দেয়, ওই ব্যাপারটা। ব্র্যাকেটে একটা জিনিস বলে রাখছে, স্ট্যান্ডার্ড থার্মিস্টর হ্যাজ হায়ার রেজিস্ট্যান্স এট লোয়ার টেম্পারেচার। তো তাহলে এখানের জন্য আমরা কাজটা কি করব, এখানের জন্য আমরা কাজটা করব এরকম যে দিস উইল বি অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 3। ফার্স্টে আমরা সেল দুইটা আঁকলাম, মানে একটা ব্যাটারি আঁকলাম। এখন এখানের মধ্যে আমাদের কি করতে হবে, টেম্পারেচার সেন্সর সার্কিট বানাইতে হবে। তো তাহলে উই মাস্ট ইউজ আ থার্মিস্টর, তাই না? আমরা একটা থার্মিস্টর ইউজ করব। আর এখানের মধ্যে কি থাকবে, ফ্যান মোটর। এম দিয়ে নাম দেই, এটা হলো ফ্যানের মোটরটা। ওকে, সো এখানে হবে V1 আর এটা হবে V2। একদম ওদের মতোই সার্কিটটা, শুধু কি এলডিআর এর জায়গায় থার্মিস্টর, বাল্বের জায়গায় হলো মোটর। ঠিক আছে, আর বাকি সবকিছু সেম। এখানের মধ্যে দেখি তারা অ্যানসারে কি বলছে। এই যে drawing as per figure G with lamp symbol replaced by a motor and LDR replaced by a fixed resistor and the fixed resistor becomes a thermistor। আচ্ছা এখানে একটা ভুল গেছে, আমাদের একটা জিনিস ঠিক করতে হবে, দাঁড়াও। এখানের মধ্যে একটা জিনিস ভুল গেছে, যে এইখানে এটা হবে ফিক্সড রেজিস্টর আর এইখানে এটা হবে একটা থার্মিস্টর। কেন হবে এটা আমি বলতেছি এখন। ওকে, ফার্স্টে এখানে হবে একটা ফিক্সড রেজিস্টর আর এখানে হবে একটা থার্মিস্টর। সো এই ব্যাপারটা কেন করলাম আমরা। এখন এখানের মধ্যে বলো তো ফেরদৌস, যে টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি বাড়বে নাকি কমবে? বাড়বে। থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যাবে টেম্পারেচারের সাথে। থার্মিস্টরের রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল, যে এটা, বুঝছো? সো ফিলামেন্ট ল্যাম্পেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফিলামেন্ট ল্যাম্পেটটা তোমারটা ঠিক ছিল। ওকে, সো তাহলে থার্মিস্টরের জন্য কি হবে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যাবে। কিন্তু আমরা তো কি চাই, আমরা তো চাই টেম্পারেচার বাড়লে মোটরটা কাজ করুক, তাই না? আমরা চাইতেছি যে টেম্পারেচার বাড়লে যেন মোটরটা কাজ করে।
সো মোটরটা কাজ করার জন্য তো তার একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ভোল্টেজ লাগবে, তাই না? সো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে এর জন্য কাজটা হলো যে তোমার থার্মিস্টর তো টেম্পারেচার বাড়লে তার রেজিস্ট্যান্স কমে যায়, ওকে? তো তাহলে থার্মিস্টরের প্যারালেলে যদি আমরা মোটরটাকে দেই, হ্যাঁ, থার্মিস্টরের প্যারালেলে যদি আমরা মোটরটাকে দেই, তো তাহলে কি হবে? টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যাবে, তো রেজিস্ট্যান্স কমলে সে ভোল্টেজও কম পাবে, তাই না? যার রেজিস্ট্যান্স বেশি Yes, তার sir. ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম সে কম ভোল্টেজ পায়, এরকম হলো ব্যাপারটা। তো তাহলে টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স বেড়ে গেল, কি বলে, সরি, রেজিস্ট্যান্স কমে গেল। তো রেজিস্ট্যান্স যদি কমে যায় তো তাহলে সে কম ভোল্টেজ পাইতেছে। তো থার্মিস্টরের প্যারালেলে যদি মোটরটাকে দেই তো তখন কি হবে? থার্মিস্টরের প্যারালেলে মোটরটাকে দিলে পরে তখন মোটরটাও কম ভোল্টেজ পাবে, সো মোটরটা তখন ঘুরবে না। তো আমরা কি চাই? আমরা তো চাইতেছি উল্টা জিনিসটা, আমরা চাইতেছি যে টেম্পারেচার বাড়লে যেন ফ্যানটা ঘুরে। সো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমাদের মোটরটাকে এমন একটা অ্যাপ্লায়েন্সের সাথে আর এমন একটা কম্পোনেন্টের প্যারালেলে রাখতে হবে যেন কি হয়, যেন টেম্পারেচার বাড়লে তার যেন কি হয়, বেশি ভোল্টেজ পায়, বেশি ভোল্টেজ পাইলে যেন মোটরটা কি করতে পারে, ঠিক মতো কাজ করতে পারে। সো এর জন্য আমরা এইভাবে করে আঁকছি যে কাজটা কি দেখো, টেম্পারেচার বাড়লে এই থার্মিস্টর কি পাবে, টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যাবে, তো তাহলে সে কম ভোল্টেজ পাবে। তো তাহলে বেশি ভোল্টেজ পাবে কে? সো বেশি ভোল্টেজ পাবে হলো ফিক্সড রেজিস্টরটা। তো ফিক্সড রেজিস্টরের প্যারালেলে আছে না মোটরটা, ফেরদৌস? Yes, sir. তো তাহলে ফিক্সড রেজিস্টরের প্যারালেলে আছে মোটরটা, তো তার মানে ফিক্সড রেজিস্টর বেশি ভোল্টেজ পাইলে মোটরটাও কি পাবে, বেশি ভোল্টেজ পাবে, ঠিক আছে? তো এইভাবে করে মোটরটা কি পাইতেছে, এইভাবে করে যদি আমরা অ্যাড করি তো তখন টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যাবে, থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে গেলে তখন কি হবে, থার্মিস্টর কম ভোল্টেজ পাইলো, তো বেশি ভোল্টেজ পাবে কে, ফিক্সড রেজিস্টর। ফিক্সড রেজিস্টর বেশি ভোল্টেজ পাওয়া মানে তার প্যারালেলে যে থাকবে সেও বেশি ভোল্টেজ পাওয়া, তো তার মানে মোটরটাও তখন কি পাবে, বেশি ভোল্টেজ পাবে। বুঝা গেছে? তখন মোটরটা ঘুরতে পারবে, ঠিক আছে ফেরদৌস? Yes, sir. মানে আমরা থার্মিস্টরের রেজিস্ট্যান্সটা কমাই দিতেছি যেন ভোল্টেজটা ফিক্সড রেজিস্টার বেশি পায়। হ্যাঁ এইটাই, থার্মিস্টর রেজিস্ট্যান্সটা আমরা কমাইতেছি না, যে টেম্পারেচার বেড়ে গেলে তো আপনা আপনি কমে যাবে, বুঝছো? Yes, sir. ওই জিনিসটাই। জাওয়াত কি অবস্থা? আচ্ছা, ঠিক আছে, তো নেট যদি প্রবলেম থাকে তো তোমার পরে ভিডিও দেখে নিও, সমস্যা নাই, বুঝছো? নেটের প্রবলেম থাকলে পরে পরে ভিডিও দেখে নিলে পরে সমস্যা নেই। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এর জন্য দেখো কি বলতেছে। ফিগার 8, এই যে নিচে যে ফিগার 8টা, figure 8 shows a length of resistance wire with a contact that can rotate around a pivot in contact with more or less of the resistance wire. Explain how this represents a potential divider circuit and what will happen to the brightness of the lamp as the contact is rotated clockwise from the position shown. যেই পজিশন দেখাইছে এই পজিশনে থেকে যদি ক্লকওয়াইজ রোটেট করা হয় তো তাহলে ল্যাম্প কি বেশি ভোল্টেজ পাবে নাকি কম ভোল্টেজ পাবে বলো তো ফেরদৌস? কম ভোল্টেজ। কম ভোল্টেজ পাবে, বিকজ ল্যাম্পের এখানে লেন্থ অফ ওয়্যারটা কমে যাইতেছে, সো তাহলে আগে বেশি করে ভোল্টেজ ইউজ আপ করে ফেলতেছে, যে এই পার্টটায়, এই পার্টে বেশি ভোল্টেজ ইউজ আপ করে ফেলবে আর রিমেইনিং পার্টে ভোল্টেজ কি থাকবে, কম থাকবে, ওকে? এই রিমেইনিং পার্টে ভোল্টেজটা থাকবে কম, তো এই ভোল্টেজটাই তো কে পাইতেছে, এই ভোল্টেজটাই তো ল্যাম্পটা পাইতেছে, তাই না? কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা কেমন দেখো, ল্যাম্পটা কার প্যারালেলে, এখানের মধ্যে এটা দেখো অ্যানসারের মধ্যে তারা কি বলছে, rotating the contact is a variable resistance which is in series with the lamp to form the potential divider circuit. So তাহলে ওই রোটেটিং কন্ট্যাক্টটা হলো একটা ভেরিয়েবল রেজিস্টর, আর এটা কার সাথে সিরিজে আছে, ল্যাম্পের সাথে সিরিজে আছে। সো তাহলে ভোল্টেজটাকে আমরা এইভাবে করে ডিভাইড করে দিতে পারতেছি। তো ভোল্টেজটাকে ডিভাইড করে দেওয়ার মানেটাকে কি বলে, পটেনশিয়াল ডিভাইডার, তাই না? তো এখন বলতেছে কি, as the contact rotates clockwise the resistance increases, তো তাহলে ওই
সার্কুলার যে একটা ওয়্যার ছিল ওই ওয়্যারের রেজিস্ট্যান্স বেড়ে যাইতেছে, সো ইট শেয়ার অফ ভোল্টেজ ইনক্রিজেস। সো তাহলে ওয়্যার বেশি ভোল্টেজ নিয়ে যেতে পারতেছে, তো তার মানে ল্যাম্প এত বেশি ভোল্টেজ পাবে না, তো তাহলে ল্যাম্পের ব্রাইটনেস কমে যাবে। সো তোমার অ্যানসারটা ঠিক আছে, বুঝতে পারছো ফেরদৌস? স্যার ফ্যানের ফেনোমেনন তো সেম না? হ্যাঁ, ফ্যানের এখানে মধ্যেও সেম, যে রেগুলেটরের কাজটা এমন ভাবে কাজ করে, বুঝছো? ফ্যানের রেগুলেটরে এমন ভাবে সেট করা। ওকে, সো তাহলে এই জিনিসটা ছিল আমাদের ফার্স্টে কি, এই জিনিসটা ছিল আমাদের চেক পয়েন্ট কোশ্চেন গুলার সলিউশন। ওকে, চেক পয়েন্ট কোশ্চেন গুলার সলিউশন গেল। তোমরা কি ওয়ার্কশিট গুলো যেগুলো দেওয়া হয়েছে ওগুলো করছো? জি স্যার। ওকে, সো তাহলে ওয়ার্কশিট এখানে থেকে ফার্স্ট একটা নেই। ওকে, কোশ্চেন নাম্বার 1 মোশন রিলেটেড, এর পরের থেকে, যে কোশ্চেন নাম্বার 2 থেকে। কোশ্চেন নাম্বার 2 এর आंसर কি হবে, কি বলছে কোশ্চেন, আমরা ফার্স্টে পড়ে দেখি কি বলতেছে। The diagram shows a potential divider circuit that contains a negative temperature coefficient thermistor। এই যে x হলো থার্মিস্টর আর y হলো একটা ফিক্সড রেজিস্টর। তো এখন বলতেছে the temperature of the room containing the circuit increases। তো তার মানে টেম্পারেচার বেড়ে গেল। তো টেম্পারেচার বেড়ে গেলে থার্মিস্টর রেজিস্ট্যান্স কি করবে ফেরদৌস, বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। তো তাহলে থার্মিস্টর রেজিস্ট্যান্স কমে গেলে সে বেশি ভোল্টেজ পাবে নাকি কম ভোল্টেজ পাবে? কম। কম। তো তার মানে Vx will decrease আর তাহলে Vy will increase, ইনক্রিজ। তাই না? আর ইয়েস স্যার। ওভারঅল কারেন্টের ভ্যালুটা কি হবে? কমবে। ওভারঅল কারেন্টের ভ্যালু কমবে কেন? কারণ এই যে টেম্পারেচার বাড়তেছে। টেম্পারেচার বাড়লে তো থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে গেল। তোমার টোটাল রেজিস্ট্যান্সটা কি হবে বলো তো? টোটাল রেজিস্ট্যান্সটা হবে R1 R2, তাই না? কারণ R2 তো ফিক্সড, এই যে এটার রেজিস্ট্যান্স ফিক্সড। R1 যদি কমে যায় তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স কমে যাবে না? ও স্যার, ইয়েস স্যার। তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স কমে গেলে পরে টোটাল কারেন্ট কি করবে, বাড়বে, তাই না? তো তাহলে এখানের জন্য অ্যানসারটা দেখো, তুমি যে ফার্স্টে দুইটা অ্যানসার রাইট দিছো ওই দুইটা ওয়াইজ কি, যে Vx will decrease, Vy will increase, Vx will decrease, Vy will increase, কিন্তু এখানে কারেন্ট কি বাড়বে নাকি কমবে, এইটা ওয়াইজ তোমার অ্যানসারটা ফাইনাল করতে হবে। সো কারেন্টটা কি করবে, দা কারেন্ট উইল ইনক্রিজ বিকজ টোটাল রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, তাই না? সো তাহলে এটার জন্য অ্যানসারটা কি হবে, the answer will be B, বুঝতে পারছো? ইয়েস স্যার। এরপরে আমরা যাই কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, a negative temperature coefficient thermistor is connected as shown in the diagram। এখন বলতেছে the cell has a negligible internal resistance। ইন্টারনাল রেজিস্ট্যান্স এর টপিক আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো। ওকে, ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স চ্যাপ্টারে কি বলতেছে, the effect of decreasing the temperature of the thermistor is that, যে থার্মিস্টরের টেম্পারেচার যদি কমে যায় তার রেজিস্ট্যান্স কি হবে, বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। তো রেজিস্ট্যান্স বাড়লে এমিটার রিডিং কি বাড়বে নাকি কমবে? রেজিস্ট্যান্স বাড়বে। এমিটার না, কমবে রেজিস্ট্যান্স কমবে। বেড়ে গেছে, রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তো তার মানে কারেন্টের রিডিং কমে যাবে। আর ভোল্টমিটার রিডিং কি হবে? বাড়বে। ভোল্টমিটার রিডিং যা ছিল তাই থাকবে। কেন? এটা তো একটা সিরিজ সার্কিট আর সে একাই একটা কম্পোনেন্ট। তো তাহলে পাওয়ার সাপ্লাই যেই ভোল্টেজ দিতেছে সে একাই পুরাটা পাইতেছে। তার সাথে কেউ সিরিজে থাকলে তখন যে বাড়া কমার ব্যাপারটা আসতো, বুঝছো? ভোল্টমিটার রিডিং এরটা কি থাকবে ফেরদৌস? ভোল্টমিটার রিডিং এরটা থাকবে কনস্ট্যান্ট বিকজ সে একাই হলো সার্কিটের মধ্যে কম্পোনেন্ট হিসেবে আসবে। বাকি সবগুলাই কি, বাকি সবগুলো হলো কানেক্টিং ওয়্যার। তো তার মানে পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ দিবে সে একাই তো পুরো ভোল্টেজটা পাবে। তো তার মানে তার রেজিস্ট্যান্স বাড়ুক বা কমুক সে এখানে কি পাইতেছে, একাই পুরো ভোল্টেজটা পাইতেছে। বুঝতে পারতেছো কি বললাম? কিন্তু স্যার যদি এখানে আরেকটা যদি ফিক্স রেজিস্টার আনতাম তাই তো আরেকটা আসলে ভোল্টেজটা তখন হয়তো, আরেকটা আসলে তোমার তোমার অ্যানসার ঠিক হইতো, কিন্তু এখানে একাই সে আছে। তো তাহলে
একটা কম্পোনেন্ট থাকলে পরে পাওয়ার সাপ্লাই যা দিতেছে সে একাই কি পাবে, পুরোটা পাবে, তাই না? তো তাহলে ভোল্টমিটার রিডিং বাড়া কমার কোনো সুযোগ নাই, ভোল্টমিটার রিডিং যা ছিল তাই থাকবে। বুঝতে পারছো? Yes, sir. ওকে, সো তাহলে এখানের জন্য অ্যানসারটা কি হবে? দ্য এমিটার রিডিং উইল কি Increase. ডিক্রিজ। সো তাহলে দ্য অ্যানসার উইল বি এ। Yes, sir. Sorry. এরপর আমরা যাই কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসার কি বের করছো? B. কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসার বের করছো বি, 4 ভোল্ট। ওকে, আমরা চেক করে দেখি। The battery in the circuit has negligible internal resistance and an EMF of 12 volt. Okay, 12 volt supply করতেছে। এখন বলতেছে the potential difference across the parallel combination is. Okay, so এখন total resistance of the circuit কত? এখন এখানের মধ্যে Total হচ্ছে 300. টোটাল হলো 300, ভেরি গুড। সো টোটাল রেজিস্ট্যান্স হলো 300। তো সে কত পাইতেছে, যে আমাদের 200 এর অ্যাক্রসে ভোল্টেজ কত আসতেছে এটা আমরা দেখি। ওকে, সো তাহলে এখানের জন্য ভোল্টেজটা কি হবে? V series is equal to total voltage into total voltage divided by total resistance করলে আমরা কি পাবো? টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স করলে আমরা কারেন্ট পাইলাম, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স করলে পরে কি পাবো? ভোল্টেজ পাবো, তাই না? তো এখন এখানের জন্য কি আসে? 12 ইনটু 2 মানে 24, 24 বাই 3 করলে কত? 8। তো তার মানে এখানে পাইতেছে 8 ভোল্ট, তো তার মানে নিচে পাবে কত? 4 ভোল্ট। ঠিক আছে, তোমার অ্যানসার কত? 4 ভোল্ট হবে। বুঝতে পারছো? তো আমরা দুই ভাবে চেক করতে পারি, ইদার আমাদেরকে যা বলছো ওটা বের করতে পারি, আর উল্টাটা বের করে দেখতে পারি। তো বাকিটা তো প্যারালেলের মধ্যে যাবে, তাই না ফেরদৌস? Yes, sir. এইভাবে করে বের করলাম। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 5 এর অ্যানসার কি বের করছো? So question number 5 এর answer বের করছি A. এ বের করছো। ওকে, আমরা দেখি কি বলে, চেক করে নেই। তুমি বলছো এ। ওকে, সো এখন ইন দা সার্কিট শোন দা ব্যাটারি হ্যাজ নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স এল এম এন আর আইডেন্টিক্যাল ল্যাম্প। আইডেন্টিক্যাল ল্যাম্প মানে তাদের রেজিস্ট্যান্সও কনস্ট্যান্ট, সেম। দা ফিলামেন্ট ল্যাম্প এম ব্রেকস। এম এখন তার ফিলামেন্ট নষ্ট হয়ে গেছে, তার ভিতর দিয়ে আর কোনো কারেন্ট যাবে না। আইডেন্টিফাই দ্য রো অফ দ্য টেবল which shows the resulting changes in brightness of L and N। তো তাহলে এল আর এন এর মধ্যে কি চেঞ্জ আসবে এই দুইটা জিনিস নিয়ে বলতে বলছে। তো এখন এখানে দেখো, এতক্ষণ যখন নাকি এমটা প্যারালেলে ছিল, হ্যাঁ, এতক্ষণ যখন নাকি এমটা প্যারালেলে ছিল তখন কি, তখন ওভারঅল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কি ছিল, বেশি ছিল নাকি কম ছিল? Overall. হ্যাঁ, Overall. এখানের মধ্যে দেখো তোমাকে একটা সিম্পল একটা ওয়ে শিখাই দেই। সিম্পল একটা ভোল্টেজের ভ্যালু ধরো 10 ভোল্ট, সরি রেজিস্ট্যান্সের ভ্যালু ধরো 10 ওহম, 10 ওহম, 10 ওহম। ওকে, আর ভোল্টেজ তুমি ধরে নাও একটা 20 ভোল্ট। জাস্ট ধরে নিলাম, আমাদের সবগুলোর জন্যই তো অ্যাপ্লিকেবল হবে সেম জিনিস। এখন তোমার কি হলো, টোটাল রেজিস্ট্যান্সটা কত যখন নাকি এমটাও কাজ করতেছিল? প্যারালেলের রেজিস্ট্যান্স হলো 5 আর ওর হলো 10। তো তাহলে ওভারঅল কত? ওভারঅল রেজিস্ট্যান্স হলো 15 ওহম, তাই না ফেরদৌস? Yes, sir. কিন্তু যদি এখন এম নষ্ট হয়ে যায়, এম যদি এখন নষ্ট হয়ে যায়, তো তাহলে এখন টোটাল রেজিস্ট্যান্স কত? ওর হলো 10, ওর হলো 10। সো তাহলে ওভারঅল রেজিস্ট্যান্স কত হয়ে গেল? 20 ওহম। সো তাহলে ওভারঅল রেজিস্ট্যান্স অফ দা সার্কিট কি বাড়ছে নাকি কমছে? বাড়ছে। বাড়ছে। সো এইটা একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখো, তো তাহলে ওভারঅল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, তো তাহলে টোটাল কারেন্টের ভ্যালুটা কি হবে, বাড়বে নাকি কমবে? ভোল্টেজ ফিক্সড আছে, যা ছিল 20 ভোল্ট ছিল 20 ভোল্টই আছে। কারেন্ট কমবে।
কারেন্ট কমে যাবে, সো তাহলে কারেন্ট উইল ডিক্রিজ। সো এখন এখানের জন্য দেখো, তুমি এন এর জন্য খেয়াল করো, এন এর জন্য খেয়াল করো, তার রেজিস্ট্যান্স 10 ছিল, 10ই আছে, কিন্তু সে এখন কম কারেন্ট পাইতেছে। সো আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আইআর, তাই না? সো এখন রেজিস্ট্যান্স ফিক্সড কিন্তু কারেন্ট কমে গেল, তো তাহলে সে কি বেশি ভোল্টেজ পাবে নাকি কম ভোল্টেজ পাবে? আগের থেকে ভোল্টেজ। কম ভোল্টেজ পাবে। তো তার মানে এন এর জন্য ভোল্টেজটা কমে যাবে, তো ডিক্রিজ এরকম। আর এতক্ষণ এল কি করতেছিল, এল এর এখানে এসে দেখো কি হইতেছিল, কারেন্টটা এসে স্প্লিট হয়ে যাইতেছিল, কিছু কারেন্ট নিচে কিছু কারেন্ট উপরে এমনে যাইতো। কিন্তু এখন এল একাই কি পাইতেছে, এল এখন একাই পুরা কারেন্টটা পাইতেছে, তাই না? যে সে এখন একটা সিরিজ সার্কিটের পার্ট হয়ে গেছে। সো এখন তার ভিতর দিয়ে আগে সে বেশি কারেন্ট পাইতো নাকি এখন সে বেশি কারেন্ট পাইতেছে? এখন বেশি কারেন্ট। এখন বেশি কারেন্ট পাইতেছে। সো এখন যদি বেশি কারেন্ট পায় তো তাহলে এখন তার রেজিস্ট্যান্স 10 ছিল, 10ই আছে, কিন্তু এখন সে যদি বেশি কারেন্ট পায় তো তাহলে তার কি হবে, ভোল্টেজের ভ্যালু বেড়ে যাবে না? ইয়েস স্যার। তো তাহলে তার ব্রাইটনেসটা কি করবে, তার ব্রাইটনেসটা এখানে ইনক্রিজ করবে। তো তাহলে অ্যানসারটা আমাদের কি হবে, অ্যানসার হবে আমাদের ডি। ঠিক আছে, দ্য অ্যানসার উইল বি ডি। এরপরে এখানের জন্য এটা ইজি আছে, এটা আমরা একটু আগে যে একটা ফর্মুলা ইউজ করে আসলাম না, যে ভি আউট ইজ ইকুয়াল টু কি, ভি ইন ইনটু R2 বাই R1 প্লাস R2। তো এখানের জন্য ব্যাপারটা হলো এরকম, যে বলতেছে which of the following correctly shows the voltage output across XZ। সো XZ এর across এ কত ভোল্টেজ এটা বের করতে বলছে। সো তাহলে এখানের জন্য কি করব, V ইনপুট হলো V নট, R2 মানে যার ভোল্টেজটা আমরা চাইতেছি, যে XZ এর ভোল্টেজ চাইতেছি। সো তাহলে XZ উপরে, নিচে কি হবে, XZ প্লাস ZY, মানে কি ওভারঅল X থেকে Y, তাই না? তো তাহলে এখানের জন্য এটা কি আসে, XZ ডিভাইডেড বাই XY ইনটু V নট। সো তাহলে এটার জন্য অ্যানসার হবে কোনটা, বি। এটার জন্য অ্যানসার হবে আমাদের বি, যে XZ ডিভাইডেড বাই XY ইনটু V নট। বুঝতে পারছো? ইয়েস স্যার। সো এইটা ছিল আমাদের এই ফার্স্ট ওয়ার্কশিটটা। এখন আমরা সেকেন্ড ওয়ার্কশিটটার মধ্যে যাই। ফার্স্টের কোশ্চেনটা স্কিপ, এটা মোশন রিলেটেড। সেকেন্ড ওয়ার্কশিট শেষ করছিলা ফেরদৌস? স্যার কঠিন ছিল। আচ্ছা, তো তাহলে এইখানের এই সেকেন্ড ওয়ার্কশিটের এটা কি কি আছে কোশ্চেন গুলা, তো এখন এইটা আমরা সলভ করব। দাঁড়াও, কোশ্চেন নাম্বার 2। ওকে, সো কি বলতেছে দেখো, 2A, the diagram shows the circuit used to investigate how the current varies with potential difference for an electrical component P। একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট P যে আছে তার কতটুকু কারেন্ট আর ভোল্টেজ পাইতেছে ওইটা আমরা দেখতে চাইতেছি। the circuit contains an ammeter and a voltmeter। এখন কোনটা অ্যামিটার হবে কোনটা ভোল্টমিটার হবে লেবেল করতে বলছে। সো তাহলে প্যারালেলে যেটা আছে দিস উইল বি আ ভোল্টমিটার, আর সিরিজে যেটা আছে এটা কি হবে, একটা অ্যামিটার হবে। সো এটা লেবেল করলাম। এরপর বলতেছে the position of the contact of the potential divider is moved so that the reading on the voltmeter becomes 0। হ্যাঁ, ভোল্টমিটারের রিডিংটা কত হয়ে আসছে, 0 হয়ে আসছে। এখন বলতেছে লেবেল দা পজিশন, কোনখানে নিলে পরে ভোল্টেজ 0 হবে বলো তো ফেরদৌস? স্যার এই জায়গায় একদম যদি নিয়ে সামনে, আসি, কম্পোনেন্টের সামনে। যে আমরা এইখানে যদি নিয়ে আসি তো তাহলে পরে কি হবে, এখানের মধ্যে নিয়ে আসলে পরে আমাদের পুরা ভোল্টেজ ভোল্টেজটা রেজিস্ট্যান্স ওয়্যার একাই নিয়ে নিবে। এখানের মধ্যে পি এর জন্য কি থাকবে না, কোনো ভোল্টেজই থাকবে না। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা এটাকে লেবেল করে দিব দিস ইজ পজিশন জেড। ঠিক আছে, ইয়েস স্যার। পরে
বি নাম্বারে কি বলতেছে, the graph shows how the current varies with potential difference V for two electrical components P and Q. তো P আর Q এর জন্য কারেন্ট ভার্সাস ভোল্টেজ গ্রাফ দিছে। ওকে, সো এখন বলতেছে কি, state the value of current for which the resistance of P is the same as the resistance of Q and find the value of resistance. So ফার্স্টে আমাদের কোন জায়গায় যে আমাদের কারেন্টের ভ্যালু মিলে যাইতেছে ওইটাই হবে আমাদের ডিজায়ার্ড পয়েন্টটা। তো তাহলে এইখানে এটা কত, এটা হলো আমাদের 0. কারেন্টের ভ্যালুটা কত আসে, এটা একটু উপরে এখানে থেকে 0.75. হ্যাঁ, এর মধ্যে এটা কত 0.75 অ্যাম্পিয়ার। তো কারেন্টের ভ্যালু হলো 0.75 অ্যাম্পিয়ার। তো এখন কারেন্টের ভ্যালু 0.75 অ্যাম্পিয়ার, ভালো কথা। তো এখন কারেন্টের ভ্যালু যখন নাকি 0.75, ভোল্টেজের ভ্যালু কত 10, তাই না? তো তাহলে পরে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারবো, V is equal to IR। তো তাহলে R equals to V by I। তো তাহলে V হলো 10 আর এটা হলো 7.5। তো এটা করলে পরে কত আসে, 13.3. 13.3 ভোল্ট। সরি, ভোল্ট কেন লিখলাম, ওহম, এটা তো রেজিস্ট্যান্স। স্যার এটা 10 by 0.75 না? আচ্ছা সরি, 0.75, সরি এখানে একটা ভুল গেছে, 0.75। এরপর বলতেছে কম্পোনেন্ট কিউ ইজ আ ফিলামেন্ট ল্যাম্প, এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ। এই যে ফিলামেন্ট ল্যাম্পের গ্রাফ আমরা দেখছিলাম না, শেপটা কেমন, ফিলামেন্ট ল্যাম্পের গ্রাফ এরকম শেপের হয়, তাই না? তো এখন ফিলামেন্ট ল্যাম্পের গ্রাফের শেপ এমন কেন, এটা আমরা কি এক্সপ্লেইন করব, যে as current increases due to heating effect of current the temperature increases। তো টেম্পারেচার বেড়ে গেলে কি হবে, রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে পরে কি হবে, রেজিস্ট্যান্স বাড়লে পরে তখন কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট কমে যাবে, বিকজ কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে দেয় 1/রেজিস্ট্যান্স, তাই না? সো এইভাবে করে আমরা বলতে পারবো। সো এই এক্সপ্লেনেশনটা তোমরা নোট থেকে লিখবা, ওকে? এরপরে সি নাম্বারে কি বলতেছে, সি নাম্বারে বলতেছে a potential divider consisting of components P and a resistor R is connected to a 12 volt supply। so P আর R একটা 12 volt supply এর across লাগানো। the lamp Q and voltmeter are connected as to the circuit as shown। তো তার মানে P যত ভোল্টেজ পাবে Q তত ভোল্টেজ পাবে। বলতেছে the supply has negligible internal resistance, the reading on the voltmeter is 4 volt। so তাহলে P আর Q 4 ভোল্ট করে পাইতেছে। বলতেছে use the graph in part B to determine the current in resistor R। যে রেজিস্টর R এর কারেন্টের ভ্যালু কত এটা বের করতে বলতেছে। সো এখন রেজিস্টর R কত ভোল্টেজ পাইতেছে, এখানে যদি আসে 4, সো তাহলে বাকি কত থাকে, 8, বাকি থাকে 8। সো তার মানে 8 ভোল্টের জন্য একটা ফিক্স রেজিস্টরের 8 ভোল্টের জন্য কত হয় কারেন্টের ভ্যালু 0.6। সো তাহলে ভোল্টেজ হলো 8, কারেন্ট হলো 0.6। সো তাহলে এখানে থেকে রেজিস্ট্যান্সটা বের করতে পারছে, কারেন্টই চাইছে। সো তাহলে কারেন্ট এটা কত হবে 0.6 অ্যাম্পিয়ার, তাই না? এখন এখানের জন্য পরে নিচে চাইছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা। তো এখানে থেকে রেজিস্ট্যান্স কিভাবে বের করব, V is equal to IR। সো তাহলে R equals to V by I। এখন V কত, V হলো 8 দেখলাম না, 8। yes sir, আর রেজিস্ট্যান্স হলো 0.6। সো তাহলে এখানে কি বলে, কারেন্ট হলো 0.6। সো রেজিস্ট্যান্স কত আসে, so 13.3 years। 13.3 আসে, ওকে। এরপর বলতেছে the lamp Q is removed, explain without further calculation how the voltmeter reading would change। এখানের মধ্যে আবার খেয়াল করো যে তোমার Q এখন সরায় ফেলা হয়েছে, ওকে, কিউটাকে এখন সরায় ফেলা হয়েছে। তো তার মানে এটা এখন আর নাই।
এখন তোমার পি আর আর এখন সিরিজে আছে, এখন তারা যদি সিরিজে থাকে, একটু আগে আমরা একটা জিনিস দেখে আসছি ফেরদৌস, একটু আগে আমরা আগের ওয়ার্কশিটটার মধ্যে একটা জিনিস দেখে আসছিলাম যে ল্যাম্প এম যখন নাকি ব্রেক হয়ে গেছে তখন দেখছিলাম না যে ওভারঅল রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যায় সার্কিটে। ইয়েস স্যার। তো ওভারঅল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তো তাহলে কি হবে, ওভারঅল কারেন্ট অফ দা সার্কিট কমে যাবে, তাই না? ইয়েস স্যার। তো এই জিনিসটা বলতেছে যে ক্যালকুলেশন ছাড়া ভোল্টমিটার রিডিং কিভাবে চেঞ্জ হবে। সো কারেন্টের রিডিং যদি কমে যায়, হ্যাঁ কারেন্টের রিডিং যদি কমে যায়, সো ওভারঅল কারেন্টের রিডিং কমে গেছে, কিন্তু পি এতক্ষণ তো শেয়ার্ড একটা কারেন্ট পাইতো, যে পি কি পাইতো, কিছু কারেন্ট কিউ এর ভিতর দিয়ে যাইতো, কিছু কারেন্ট পি এর ভিতর দিয়ে যাইতো, কিন্তু এখন পুরো কারেন্টটা কার ভিতর দিয়ে যাবে, পি একাই P। পাবে না, ইয়েস স্যার। বিকজ সে একটা সিরিজ সার্কিটের মধ্যে চলে আসছে এখন। তো তাহলে এখন তার ভিতর দিয়ে কারেন্টের ভ্যালুটা বেশি, তো কারেন্টের ভ্যালু বেশি হলে পি এর রেজিস্ট্যান্স তো আগে যা ছিল তাই আছে, সো সে একটা ফিক্সড রেজিস্টর, তো আগে যতটুকু রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্স ইজ ফিক্সড, রেজিস্ট্যান্স হলো ফিক্সড, আর কারেন্ট পি এর ভিতর দিয়ে বেড়ে গেছে, আইপি বেড়ে গেছে, সো তাহলে দ্য ভোল্টমিটার রিডিং উইল ইনক্রিজ, তাই না? যে আগে সে এতক্ষণ কিউ এর সাথে কারেন্টটাকে শেয়ার করতো, এখন সে একাই পুরো কারেন্টটা পাবে, তো তার মানে এখন তার কি হবে, বেশি করে ভোল্টেজ পাবে, তো তার মানে ভোল্টেজ রিডিংটা কি করবে, ইনক্রিজ করবে। ওকে, তো তাহলে Yes, sir. এখানের জন্য ভোল্টেজ রিডিংটা কি করবে, দা ভোল্টেজ রিডিং উইল ইনক্রিজ, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা লিখবো। আমরা আজকে এখানের মধ্যে শেষ করব, নেক্সট ক্লাসে আমরা বাকি কোশ্চেন গুলোই দেখবো, মার্ক স্কিমের সাথে আমাদের সলভ করা কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো মিলাবো, ঠিক আছে ফেরদৌস? Yes, sir. ওকে, তো তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।